আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮। সন্ত্রাসীদের সাথে লড়াই চলছে আইএসপিআর, প্রধান উপদেষ্টার শোক। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, একজন শনাক্ত, জানালেন ডিএমপি কমিশনার। হামলাকারীদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তারেক রহমান। হামলার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত, বিক্ষোভ সমাবেশে বিএনপির অভিযোগ। এবং ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে ১৫ ডিসেম্বর শহীদ মিনার থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ইনকলাব মঞ্চের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুদানের জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এ সময় নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একসঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের খবর জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে জানানো হয়, সুদানের আবাইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। সেখানে লড়াই চলমান রয়েছে বলেও জানায় আইএসপিআর। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ষড়যন্ত্র রুখতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার একদিন পরেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই, কারণ গতকালকে আমরা সেটা দেখেছি। ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড।
বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে নিবিড় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর শুরু হয়েছে জোরালো তদন্ত। হামলাকারীদের ধরতে ঘোষণা করা হয়েছে পুরস্কার। নির্বাচনের আগে এমন হামলার অস্থির দেশের রাজনৈতিক অঙ্গন। অনেকের অভিযোগ এর পেছনে হাত রয়েছে পতিত আওয়ামী লীগের। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। আশঙ্কামুক্ত নন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। শুক্রবার ঢাকা মেডিকেলে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চলছে তার। ডাক্তাররা জানান, সংকটাপন্ন হাদীর জন্য আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। হামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সরকারও কঠোর অবস্থান নিয়েছে। হামলাকারীদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। কেউ তাদের পরিচয় জানলে 999 নম্বরে কল করে তথ্য দিতে আহ্বান জানিয়েছে ডিএমপি। নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো ২৪ ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন গুরুতর আহত হাদীর পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা জানান, দেশে কিংবা বিদেশে ওসমান হাদীর চিকিৎসায় যা করণীয় সেটিই করবে সরকার। ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সকালে মঞ্চ ২৪ অভিযোগ করেছে এই হামলার পেছনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন জড়িত। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হাদীর উপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। কোনো মহল এই ঘটনা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি আরও বলেন, কারো অসৎ উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিতে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশকে বাঁচাতে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ৭ দিনব্যাপী কর্মশালার শেষ দিনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ ৮টি খাতে বিএনপির উন্নয়নের রূপকল্প তুলে ধরে তা বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনায় সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করেছে বিএনপি, তা বাস্তবায়নে মানুষের সমর্থন অর্জন করতে হবে। প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য। তারেক রহমান বলেন, হাদীর উপর হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে ষড়যন্ত্র থেমে নেই। দেশ রক্ষার স্বার্থে নিজেদের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল ষড়যন্ত্র থামবে, তাই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। জনগণের সমর্থন পেলে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা,
ঢাকা। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি ওসমান হাদির উপর হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের নীতি নির্ধারকরা বলেন, নির্বাচন বানচালের অংশ হিসেবে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। পরে বিক্ষোভ মিছিল থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতার ও তার বিচার দাবি করা হয়। রিপোর্ট করছেন ময়নুল আহসান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা বলেন, হাদির উপর হামলা করে এর দায় বিএনপির উপর চাপাতে চাইছে স্বাধীনতা বিরোধী শক্তি। পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক, যাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নীতি নির্ধারকরা। এর আগেই চট্টগ্রামে ইরশাদুল্লাহকে আক্রমণ করেছিল, এখন হাদির উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ, চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে। হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দেখতে চাই। পরে নয়াপল্টন থেকে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিল থেকে হাদির উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়। নয়াপল্টনের বিভিন্ন সড়ক ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে ১৫ ডিসেম্বর শহীদ মিনার থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিতে আমাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার এখন পর্যন্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। তারা হুঁশিয়ারি দেন, বাংলাদেশ আর দিল্লির দাসত্ব কায়েম করবে না। শত্রুরা সাবধান, লক্ষ্য বলে প্রস্তুত রাখতে পারেন। আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলা কানাচে কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব। শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে। ওসমান হাদির জন্য যে আমাদের অশ্রু ঝরে, এটা অশ্রু না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক সরকার করে চালায় দিবে। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর হাদিকে গুলি প্রমাণ করে আগামী নির্বাচন আয়োজনের শঙ্কা আছে এমন মন্তব্য করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু ইসি আর আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট।
আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ ও হাজারীবাগ সরকারি কলেজ। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। সুপরিকল্পিতভাবে কাউকে টার্গেট করে গুলি করে হত্যা করবার যে প্রচেষ্টা, বিশেষ করে একজন প্রার্থীকে, এটি কিন্তু আমাদের নির্বাচনকে ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে কিন্তু এদেশের জনগণ প্রতিহত করবে। এদেশের দেশপ্রেমিক নাগরিক, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা আশা করব এই ধরনের অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অর্থবিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে। আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই সব নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। হাদির উপর হামলার ঘটনায় আগামী নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কাও জানান তিনি। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে, তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামাত, এনসিপি সজাগ না হলে হাদির মতো অনেকেই পলাতক ফ্যাসিবাদী শক্তির টার্গেটে পড়তে পারেন। আগামী 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন। আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকেরই যার যার অনুযায়ী তার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আমরা আশা করব বাংলাদেশে যাতে আগামী দিন থেকে, এই মুহূর্ত থেকে, এই ধরনের হাদির মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন কাকু না হতে হয়। সে কারণে আমরা মনে করি জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা বিধান করবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল হাজারীবাগ সরকারি কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জমে উঠেছে নারায়ণগঞ্জ সদর আসনে নির্বাচনী প্রচারণা। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রার্থীদের মধ্যে কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন নগর উন্নয়নের, কেউ আবার বলছেন সকলের সহযোগিতায় গড়ে ওঠা হবে নতুন নারায়ণগঞ্জ। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। নারায়ণগঞ্জের চাষারা, রেলগেট, ফতুল্লা সহ পুরো সদরেই বইছে নির্বাচনের আমেজ। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় পোস্টারের দেখা মেলেনি, তবে প্রচারণা চলছে পুরোদমে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। নারায়ণগঞ্জবাসীরা জানান, জেলাকে মাদক সন্ত্রাসমুক্ত রাখবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। প্রার্থীদের কাছে আশা থাকবে নারায়ণগঞ্জ বিনির্মাণে সকলের একসাথে সহযোগিতা কামনা করি। আমরা প্রত্যাশা করতেছি অনেক কিছু, ভালো করতে পারবো, দেশাই ভালো। বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, নগরের উন্নয়নে সঠিক প্রার্থীকেই ভোট দেবে জনগণ। আমি নারায়ণগঞ্জটাকে ভালো বুঝি এবং আমার নারায়ণগঞ্জের মানুষ আমাকে বোঝে। আমি মনে করি আমাকে পজিটিভলি নিয়েছে। অন্যদিকে ইসলামের আইনেই দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব বলে মনে করছেন জামাতে ইসলামের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ। যদি দেশে আল্লাহর আইন থাকে, সৎ লোকের শাসন থাকে, তাহলে দেশে সরকারি যে বরাদ্দ যেটা থাকে যেই কাজের জন্য, যে সেই বরাদ্দের টাকাটা ওই কাজে খরচ হয়, তাহলে অটোমেটিক্যালি দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হবে। আর এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু বলেন, সকলের সহযোগিতায় তরুণরাই পারবে জেলার উন্নয়ন করতে। বাস্তবিক অবস্থা হচ্ছে সকলের হাত ধরে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই জায়গা থেকে মানসিকভাবে আমি প্রস্তুত যে আমি আসলে পারবো। ক্ষমতা পেলে জনগণকে সাথে নিয়েই জেলার উন্নয়নে কাজ করবেন, এমনটাই বলছেন প্রার্থীরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দল বা প্রার্থীর নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবির। জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিক বলেন, প্রতীক দেখিয়ে ভোট টানার দিন শেষ, এবার ব্যালট বিপ্লবে বিজয়ী হবে তার দল। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। শিবালয়, দৌলতপুর ও ঘিওর নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 1 গঠিত। এই আসনের বিশাল অংশ জুড়ে পদ্মা ও যমুনা নদীর অবস্থান। জেলার অন্য দুটি আসনের মতো এই আসনেও পুরোদমে জমে উঠেছে প্রচারণা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। বিএনপির প্রার্থী এস.এ. জিন্নাহ কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী তার দল।
মানিকগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সকল ধর্মের মানুষ, সকল ধর্মের ভোটাররা আজকে ঐক্যবদ্ধ মানিকগঞ্জ জেলাকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসাবে এবং আগামীতে একটি সুখী সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি অভিভূত যে আমার ভোটাররা আজকে কর্মী হয়ে গেছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী আবু বকর সিদ্দিক। যদি আমি নির্বাচিত হতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আমরা যমুনার পাড় থেকে হরিরামপুর এবং আমাদের দৌলতপুর টোটাল এরিয়াটাকে আমরা স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা করব এবং সেই বেড়িবাঁধ হবে সার্ট দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থাকবে, একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তুলব। ঢাকার পাশের জেলা হলেও শিল্প নগরী হয়ে উঠতে না পারার আক্ষেপ আছে মানিকগঞ্জবাসীর। যদিও জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি ও আওয়ামী লীগ আমলে মন্ত্রী, চিফ হুইপ পেয়েছেন এ জেলার বাসিন্দারা। নির্বাচনী প্রচারণায় প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকরা যখন ব্যস্ত সময় পার করছেন, তখন এই ভোট নিয়ে আগ্রহ নেই সমাজের একটি অংশের। এসব মানুষ সমাজের সুবিধাবঞ্চিত, দিন এনে দিন খায়। তাদের বেশিরভাগেরই বসবাস এই মানিকগঞ্জের পদ্মা ও যমুনার চরাঞ্চলে। সচেতন মহল বলছেন, এসব সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবার সময় এসেছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। নির্বাচনকে বানচাল করতে শেখ হাসিনার নির্দেশে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বিক্ষোভের আগে সমাবেশে তিনি একথা বলেন। এ সময় হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে সকল ভেদাভেদ ভুলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে, এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং আগামী দিনে আরো ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। একই সাথে জাহাজটির 18 জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে। আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ। জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তা বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওমান উপসাগরে 60 লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে। নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার সাগরে ভাসছিল জাহাজটি। জাহাজে থাকা 18 জন ক্রু সবাইকে আটক করা হয়েছে। তবে ট্যাঙ্কার জাহাজটি কোন দেশের তা জানানো হয়নি। বালুদের উপর হামলা আর মব কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএফইউজের সভাপতি কাদের গনি চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে ট্র্যাপবেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের সুস্থ সংস্কৃতির বিকাশে প্রথম ভূমিকা রেখেছে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে বিজয়ীদের হাতে ট্র্যাপবেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেন কাদের গনি চৌধুরী। অন্যান্যদের পাশাপাশি এবছর এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ এবং এটিএন নিউজের প্রতিবেদক শারমিন রিহা এ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুল্লাহ উদ্দৌলা চৌধুরী ও এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। একযোগে পা রেখেছে শিশু সাহিত্যের জনপ্রিয় ম্যাগাজিন ছোটদের সময় এর নিয়মিত প্রকাশনা। এই উপলক্ষে সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজন করে দিনব্যাপী ছোটদের সময় চোখ পূর্তি শিশু সাহিত্য উৎসব 2025। এই উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি বলেন, শিশু কিশোরদের রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ শক্তি থেকে মুক্ত হয়েছি। এ সময় আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ আব্দুল হাই সিদ্দিক।
এবার খেলার খবর। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এআইইউবি এবং গণ বিশ্ববিদ্যালয়। ঢাকা জাতীয় প্রেস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে এআইইউবি ট্রেইবেকারে ফার ইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে ওঠে। আর দ্বিতীয় সেমিফাইনালে গণবিশ্ববিদ্যালয় 6-0 গোলে পরাজিত করে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে। ছেলেদের পর মেয়েদের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি। পরাগ আরমানের রিপোর্ট। প্রথম সেমিফাইনালের লড়াইটা ছিল শিয়ানে শিয়ানে। ফার ইস্ট ইউনিভার্সিটি আর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে শক্তির পার্থক্য খুব একটা নেই। দুদলই গত 2 আসরের রানার্স আপ। শিরোপা তাদের অধরাই, তাই শিরোপা দ্বৈরথে উঠতে নিজেদের সেরা খেলাটাই খেলতে থাকে তারা। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে গোলকিপারের দৃঢ়তায় ফার ইস্টকে 6-5 গোলে পরাজিত করে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় এআইইউবি। আমরা আগের বার অনেক ভালো টিম ছিলাম, বাট আমরা সামহাও হেরে গেছি। ওটা আমাদের সাথে ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা এইবার আরও ভালো টিম গঠন করছি। ভালো টিম করে আমরা পার্টিসিপেট করলাম এবার। ইনশাল্লাহ আমরা আবার ফাইনালে উত্তীর্ণ হয়েছি। এই টুর্নামেন্টের সফলতায় ভবিষ্যতে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস ও মার্কেটিং ওমর হান্নান। মেয়েদেরকে নিয়েও আমরা একটা টুর্নামেন্ট করতে পারি কিনা, সেটা ইউনিভার্সিটি লেভেল, কলেজ লেভেল, স্কুল লেভেল, কোন লেভেলে হবে সেটা হচ্ছে চিন্তার বিষয়। কিন্তু মেয়েরা যেভাবে বাংলাদেশের সুনাম বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, আমরা মেয়েদেরকে নিয়েও আসলে এখন সিরিয়াসলি কনসিডার করছি তাদেরকে দিয়ে এরকম একটা টুর্নামেন্ট করা যায় কিনা। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন আহমেদ চুন্নু বলেন, এই টুর্নামেন্টের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করছে। এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে। এখানে অনেক প্রিমিয়ার ডিভিশনের ফুটবলার খেলছে, কিন্তু এখন ইন্টার ইউনিভার্সিটির ফুটবলে তারা অংশগ্রহণ করছে। আশা করি এই ধারা যদি অব্যাহত থাকে, অদূর ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো মানের খেলোয়াড় পাবো। দেশের 46টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে সোমবার দুপুরে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা সেমিফাইনাল খেলা দুটি সরাসরি সম্প্রচার করে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। যুব এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশনে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বড় রান তাড়া করতে নেমে 2 ওপেনারের 50-তে 3 উইকেটে জয় পায় লাল সবুজের দল। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 283 রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। দলের পক্ষে সর্বোচ্চ 103 রান করেন ফয়সাল। জবাবে 48 ওভার 5 বলে 7 উইকেট হারিয়ে 284 রান করে জয় পায় বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ 96 রান করে আউট হন জাওয়াদ আবরার। রিফাত বেগ বিদায় নেন 62 রানে। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি সেনা নিহত, আহত 8। সন্ত্রাসীদের সাথে লড়াই চলছে আইএসপিআর, প্রধান উপদেষ্টার শোক। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, একজন শনাক্ত, জানালেন ডিএমপি কমিশনার। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তারেক রহমান। হামলার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত, বিক্ষোভ সমাবেশে বিএনপির অভিযোগ। এবং ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে 15 ডিসেম্বর শহীদ মিনার থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ইনকলাব মঞ্চের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।